নমস্কার, আমি অমিত। আরও একবার তোমাদের স্বাগত জানাই মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনায়। বন্ধুরা, তোমাদের যদি বলা হয় যে লৌকিক আর অলৌকিক জগতের মধ্যে যে কোনো একটা বেছে নিতে, তোমরা কি করবে? আমার মনে হয় তোমরা লৌকিক জগৎটাকেই বেছে নেবে। কারণ দুর্মূল্য হোক, কঠিন হোক, যাই হোক, আমরা তো এতেই অভ্যস্ত। কিন্তু আজ এমন একটি মানুষের সন্ধান পেয়েছি যিনি কিনা অলৌকিক জগতের জন্য লৌকিক জগৎকে ত্যাগ করেছেন। স্বামী, সংসার, ভবিষ্যৎ সবকিছু ত্যাগ করেছেন তার জন্য। কার জন্য? একজন জিনের জন্য। জিন, যাকে খালি চোখে দেখা যায় না, যাকে প্রতিহত করা প্রায় অসম্ভব, তারপরেও তার সঙ্গে আছেন তিনি। কেমন আছেন সেখানে, সমস্তটা রয়েছে আজকের এই ঘটনায়, যেটা শেয়ার করেছে কসবা থেকে সানিয়াদি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি কসবা থেকে সানিয়া। আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে চলেছি। কথাটা অনেকদিন আগেই শুনেছিলাম যে আমার ছোট মামির সঙ্গে নাকি একজন জিন থাকে। শোনা কথা, সত্য মিথ্যা জানতাম না, তাই কৌতূহলবশতই বলো বা যাচাই করতেই বলো, গত সপ্তাহে ওখানে ঘুরতে গিয়েছিলাম। জায়গার নামটা উল্লেখ করছি না, একটু অসুবিধে আছে। আর এও বলছি না যে হ্যাঁ আমি জিন দেখে এসেছি, কিন্তু যা দেখেছি ভাই, তাও কম নয়। যেহেতু প্রথমবার গিয়েছিলাম, তাই আদর যত্নই ছিল আলাদা। পরিচয় পর্ব, গল্প গুজব, আড্ডা, খাওয়া দাওয়া সবই হলো। তারই মধ্যে মধ্যে আমি ছোট মামিকে লক্ষ্য করছিলাম। এই মানুষটার নামে কত কি না শুনেছি, কিন্তু কই, দেখে তো তেমন কিছুই মনে হচ্ছে না। দিব্যি স্বাভাবিক, দিব্যি কাজকর্ম করছেন, রান্নাবান্না করছেন, আমাদের খেতে দিলেন। অদ্ভুত কোনো আচরণ নেই। হ্যাঁ, কথাটা একটু কম বলছেন, তবে সে যে ওই কারণেই তা তো নাও হতে পারে। মানুষ যে কি না, একজন সুস্থ স্বাভাবিক মানুষের নামে কি সব রটিয়ে বেড়ায়। তোমাদের খাওয়া দাওয়া শেষ হলে বিকেল ওই 4টে সাড়ে 4টে নাগাদ ছোট মাই বললেন, আমি আসি তাহলে। এবার আমি একটু অবাক হলাম। ওনাকে কিছু বললাম না, কিন্তু উনি চলে গেলে আমি বড় মামিকে জিজ্ঞেস করলাম, এই সময় ছোট মামি কোথায় গেল গো? উনি বললেন, ওনার বাড়ি। উনি তো আমাদের সঙ্গে থাকেন না, রোজ সকালে আসেন, আমাদের সঙ্গে থাকেন, আবার এই সময় চলে যান। পুকুরের ওপারে একটা বাড়ি করেছেন, সেখানে থাকেন। আমি বললাম, কেন? এখানে তো এতক্ষণ দিব্যি ছিলেন, তাহলে এখানে থাকতে অসুবিধে কোথায়? এখানে তো সবাই আছে। ওখানে কে আছে? বড় মামি বললেন, কেউ না, উনি ওখানে একাই থাকেন। আমি বললাম, একা থাকেন কেন? উনি তখন বললেন, সে তুমি বুঝবে না ভাই, সে অনেক কথা। আমি তখন একটু জোর দিয়েই বললাম, কি ব্যাপার গো, একটু খুলেই বলো না। ওই যে লোকেরা বলে ওনার সঙ্গে নাকি, সে কথা কি সত্যি? বড় মামি বললেন, হ্যাঁ সত্যি। জানি না বিশ্বাস করবে কি না, তাও বলছি, এক বিন্দু মিথ্যে না। এখানকার সবাই জানে, বিয়ে করে যখন এসেছিল তখন আর 5টা মেয়ের মতোই একদম স্বাভাবিক, হাসি খুশি কাজকর্ম করে, কথা শোনে। আর রূপ, আজকালকার মেকআপ করা হিরোইনদেরও হার মানাবেন উনি।
পুরো গ্রামের মধ্যে ওনার মতো সুন্দরী আর একজনও ছিল না, তাও একদম মাটির মানুষ, সবার সব কথা শুনতো। তো বিয়ের পরে যা হয়, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি যাওয়া, এদিক ওদিক ঘোরা, এসব করতে করতে কি হলো কে জানে, ও পুরো বদলে গেল। সংসারে মন নেই, ঠিক মতো খায় না, ঘুমায় না, যাকে একটা কথা বললে দ্বিতীয়বার আর বলতে হতো না, তাকে বলে বলে মুখ ব্যথা হয়ে যেত, তবু শুনতো না। আমরা প্রথম প্রথম ভাবি যে কারোর কোনো কথায় খারাপ লেগেছে বোধ হয়, কিন্তু পরে দেখলাম যে না, তেমন কিছুই না। তাহলে কি কেউ কিছু কান ভাঙানি দিল, নাকি শরীর টরীর খারাপ? এই ভেবে ওকে ডাক্তারও দেখানো হলো, কিন্তু সেসবও কিছু না, কোনো গোলমাল নেই। আমরা তো সবাই চিন্তায় পড়লাম, তাহলে হঠাৎ ওর মধ্যে এরকম পরিবর্তন কেন? তখন একজন বললেন কোথাও থেকে ওকে একটু ঝাড়িয়ে নিতে, হাওয়া বাতাস কিছু লাগতে পারে। সেই ভেবে একজনকে দিয়ে ওকে ঝাড়ানো হলো। কিন্তু কি বলবো, যেদিন ওকে ঝাড়ানো হলো সেদিন তো আরো বাড়াবাড়ি। সেদিন যদি ওকে তুমি দেখতে, তুমিও ভয় পেয়ে যেতে। কিরকম চোখের চাউনি, কিরকম করছে। তো এরপর আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এইসবই কিছু একটা হয়েছে ওর সঙ্গে। তারপর কত মসজিদ, মাজার, দরগায় ওকে নিয়ে নিয়ে ঘোরা হলো, কতজনকে ডেকে দেখানো হলো, কেউই কিছু করতে পারলেন না। আমি তখন বললাম, কেন, কি হয়েছিল ওনার? উনি বললেন, এক জিনের পাল্লায় পড়েছিলেন উনি। দেখতে তো খুব সুন্দরী ছিলেন, বললাম না, তাই এদিক ওদিক যখন ঘুরতেন তখনই হয়তো কোথাও থেকে চলে এসেছিল সেই জিনটা, তারপর থেকেই ওনার সঙ্গে থাকতো। শুনে তো আমি অবাক হয়ে গেলাম। তারপর অনেক কিছু করা হয়েছে, যে যা বলেছে তাই করেছি। এমন কোনো মসজিদ মাজার নেই যেখানে ওকে নিয়ে যায়নি, কিছুতেই কিছু হয়নি, কিছুতেই সেই জিনকে তাড়ানো যায়নি। উল্টে আমরা সমস্যায় পড়তাম, অনেক রকম বিপদ আপদ হতো আমাদের। সেই জিন এতই শক্তিশালী, কোনোভাবেই তাকে কিছু করা যায়নি। সেই জিন ওকে এমন কবজা করে রেখেছিল যে একসময় তো নিজেই ওর হাজবেন্ডকে বলে বসলো, আমার থেকে কোনোদিনও তুমি সংসার সুখ আশা করো না, আমি তোমাকে আমার স্বামীর অধিকার কোনো দিনই দিতে পারবো না। তাই তুমি যদি চাও আবার বিয়ে করতে পারো, আমার পূর্ণ সম্মতি রইল। আর যদি আমাকে এখানে রাখতে চাও তো ভালো, যদি না রাখতে চাও বলে দিও, চলে যাব। তারপরও তোমার মামা 1 বছর অপেক্ষা করেছিল, যদি সুমতি হয়, কিন্তু তেমন কিছুই হলো না। দিন দিনই ওদের সম্পর্ক আরো তিক্ত হয়ে উঠতে লাগলো। ওদের দুজনকে সেই জিন একসঙ্গে কিছুতেই সহ্য করতে পারত না। শেষে এক সময় আমরাও বুঝলাম যে সেই জিন কোনোদিনই যাবে না, কোনোদিনই সে ওকে মুক্তি দেবে না। দুজনের জীবন দুদিক থেকে নষ্ট হয়ে যাবে, আর সেই ঝড়ে আমরাও রেহাই পাব না। তখন আবার একটা মেয়ে দেখে ওনার বিয়ে দেওয়া হলো। বিয়ের কিছুদিন পর উনি বললেন যে আমি আর এখানে থাকবো না, আলাদা থাকবো। সেই মতো পুকুরের ওপারে একটা জমি কেনা হলো। উনি নিজের দায়িত্বে সেখানে একটা বাড়ি বানালেন। বললে বিশ্বাস করবে না, রাতারাতি বাড়ি তৈরি হওয়া যাকে বলে, ওইভাবে তৈরি হয়েছিল সেই বাড়িটা। আজ হয়তো সবে মাটি কাটা হয়েছে, কালকের মধ্যেই ভিত হয়ে 4টে দেয়াল উঠে গেল। এইরকম ভাবে বাড়িটা তৈরি হয়েছিল। কোনো যুক্তিতে, কোনো লজিকে আমরা ভেবে পেলাম না যে অত তাড়াতাড়ি কি করে একটা বাড়ি তৈরি হয়। তো যাই হোক, বাড়িটা তৈরি হলো, কিন্তু এই বাড়িতে আমাদের কারো যাওয়া নিষেধ। বলেছিলেন যে খুব দরকার ছাড়া আমরা কেউ যেন এই বাড়িতে না যাই, উনি আসবেন এখানে। সেই থেকে উনি ওখানেই থাকেন, রোজ সকালে আসেন,
আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকেন, তারপর আবার এই সময় চলে যান। সারাটা রাত আর কোনো খবরপত্র পাওয়া যায় না, কোনো ফোন মোবাইলও কিছু রাখেন না। কোনোভাবে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না, ওনাকে ডিস্টার্ব করা যাবে না। সকাল হলে আবার চলে আসবে। আমাদের ছেলে মেয়েকেই উনি নিজের ছেলে মেয়ে মনে করেন, ওদের দেখাশোনা করেন। এমনি ওনাকে দেখলে তুমি বুঝবে না যে এরকম একটা ব্যাপার আছে ওনার। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই যে উনি সারাটা দিন ছিলেন, এত কিছু রান্না বান্না করলেন, আমাদের খেতে দিলেন, অথচ নিজে কিছুই খেলেন না। খেয়াল করেছ? সত্যি সত্যি এতক্ষণ খেয়াল করিনি, বড় মামির কথায় খেয়াল হলো। সত্যিই তো, যখন থেকে এসেছি এক গ্লাস জল ওনাকে খেতে দেখিনি। আমি তখন বললাম, উনি কি কিছু খান না নাকি? বড় মামি বললেন, না না, খান, আমাদের চেয়ে অনেক ভালো মন্দ খান। এখন তো দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে, কিন্তু আগে দেখতাম সারাদিন উনি কিচ্ছু খেতেন না, অথচ সকালে উঠে উনি বমি করতেন। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে অম্বল হয়ে যেত। মিষ্টি, মন্ডা, মাছ, মাংস কত কিছু উঠত সেই বমির সঙ্গে। যদি নাই খান, সেগুলো উঠত কিভাবে বলো? মাঝে মাঝে আমাদের জন্য নিয়ে আসতেন। ওরকম রাজকীয় খাবার দাবার জীবনে কখনো চোখে দেখিনি, নামও জানি না। খাওয়া তো অনেক দূরের কথা। কোত্থেকে পেতেন, কে এনে দিত, প্রথম প্রথম বুঝতাম না। পরে আস্তে আস্তে বুঝলাম কোত্থেকে পান ওগুলো, কে এনে দেয়। ছোট মামির ব্যাপারে এসব শুনে আমার কৌতূহল কয়েক গুণ বেড়ে গিয়েছিল। নিজের চোখে সবটা দেখার ইচ্ছে হচ্ছিল। ভাবছিলাম যে একদিন যাব ঘুরতে ঘুরতে। আবার ভাবলাম উনি নাকি কারো যাওয়া পছন্দ করেন না, যদি কিছু বলেন। এরকম অনেক দোনমনো করতে করতে শেষে ঠিক করলাম, যাই হোক, কাল সকাল একবার যাব। তো পরদিন সকাল হতেই একজনকে বললাম, সে আমাকে রাস্তা চিনিয়ে এরপর নিয়ে গেল। কি বলবো ভাই, ছোট জায়গার মধ্যে এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, মনে হচ্ছিল যেন কোনো জিনের দেশে বা কোনো পরীর রাজ্যে এসেছি। বাড়ির এক ধারে একটা ছোট্ট পুকুর, রঙিন মাছ, অন্য ধারে একটা ছোট্ট বাগান, লতা পাতায় ঘেরা বাড়িটা এক কথায় অসাধারণ। কিন্তু ভাই, ওখানে গিয়ে যা যা দেখলাম একে একে তোমাকে বলি শোনো। আমি বাড়ির কাছাকাছি যেতেই মামি কি করে বুঝলো কে জানে, নাকি কেউ বলে দিল যে আমি আসছি, তাও জানি না। সামনে যেতেই মামি দরজা খুলে দিলেন, বললেন, এসো। খুব যে একটা খুশি হয়েছেন আমাকে দেখে তা বলবো না, কিন্তু দুর্ব্যবহারও করলেন না। ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসালেন। কি বলবো তোমায়, বাড়ির বাইরেটা দেখে যতটা অবাক হয়েছিলাম, ভেতরটা দেখেও ততটাই অবাক আমি। সারাটা ঘর পরিপাটি করে সাজানো, ঘরের প্রত্যেকটা জিনিস সাদা। বেডশিট থেকে শুরু করে জানলা দরজার পর্দাগুলো পর্যন্ত, আসবাবপত্র যেগুলো আছে সেগুলো পর্যন্ত সাদা, এমনকি ঘরের দেয়ালগুলো পর্যন্ত। ব্যাপারটা অদ্ভুত না? তুমি বলো, এরকম দেখেছো কারোর বাড়িতে কখনো? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, ঘরের ভেতরে কি সুন্দর একটা গন্ধ। রুম ফ্রেশনার বা আতর সেরকম কিছু না, মিষ্টি একটা সুবাস। মামিকে যে কিছু জিজ্ঞেস করব, সত্যি বলতে আমার সাহসে কুলোচ্ছিল না। তো মিনিট পাঁচেক মতোই আমি ছিলাম ওই ঘরে। তার মধ্যেই মামিমা উঠে একবার অন্য ঘরে গেলেন, এসে বললেন, চলো আমরা বরং বাইরে রোদে গিয়ে বসি, এসো। বুঝতে পারলাম যে আমার এই ঘরে থাকাটা হয়তো ওনার বা তার পছন্দ নয়। তো তারপর আমরা পুকুর ধারে গিয়ে বসলাম। যেতে যেতে বলছিলাম, আচ্ছা মামিমা, এখন আর বাপের বাড়িতে যাওয়া হয় না? বললেন, না গো,
বাবা মা এখন আর কেউ বেঁচে নেই, ভাই বিদেশে থাকে, কি করব গিয়ে? আমি বললাম, সারাটা দিন তাহলে শুধু এই বাড়ি আর ওই বাড়ি? ভালো লাগে আপনার? মাঝে মাঝে কোথাও থেকে গিয়ে ঘুরে আসতে পারেন তো, এবার থেকে আমাদের বাড়িতে যাবেন। উনি বললেন, না, আমি কোথাও যেতে পারবো না, সে পারমিশন আমার নেই। আর তাছাড়া যাবই বা কোথায়? পৃথিবীর এমন কোনো নদী সাগর নেই, এমন কোনো পাহাড় পর্বত নেই যেখানে আমি যাইনি, সব ঘোরা হয়ে গেছে। আমি ভাবলাম যে ওনার কি মাথারও কোনো গন্ডগোল আছে নাকি, এসব কি বলছেন উনি? তারপরেই এমন কিছু জিনিস দেখলাম যাকে আর মিথ্যে ভাবার আমার কোনো উপায় ছিল না। প্রথমে উনি আমাকে ওনার বাগানটা ঘুরিয়ে দেখালেন, কত রকম ফুল ফল হয়ে আছে। এখানে তোমাকে একটা কথা বলি, আমিও খুব গাছপালা ভালোবাসি, আমার বাড়িতেও বেশ কিছু গাছ আছে, তাই এসব ব্যাপারে টুকটাক নলেজ আছে আমার। কিন্তু ওনার বাড়িতে যে বাগানটা দেখেছিলাম তাতে এমন কিছু গাছ ছিল যেগুলি কোনোভাবেই ওই মাটিতে হবার কথা নয়। বেশিরভাগ গাছই তো জীবনে প্রথমবার দেখলাম। এত জায়গায় ঘুরেছি, এর আগে কোথাও দেখিনি। এখানকার কোনো নার্সারিতে ওসব গাছ পাওয়াও যায় না। কোনোটা পাহাড়ি অঞ্চলের গাছ, কোনোটা মরুভূমির অর্কিড জাতীয় কিছু গাছ। কি করে যে ওই মাটিতে হয়, ফুল ফল ধরে, আমার কিছুই মাথায় ঢুকলো না। তো এরপরে আমরা পুকুর ধারে গিয়ে বসলাম, আরো দু একটা কথা হলো। তারপর আবার উঠে গিয়ে একটা ফলের ঝুড়িতে মামি কিছু ফল নিয়ে এলো, একদম টাটকা ফল। আর ঝুড়িটাও এত সুন্দর, আমি তো মুখের ওপর জিজ্ঞেসই করে ফেললাম, বাহ, ঝুড়িটা তো খুব সুন্দর, কোত্থেকে পেলে? সব কথাতেই উনি কেমন যেন মুচকি হাসছিলেন। এবার উনি হেসে উত্তর দিলেন, এ ঝুড়ি তুমি কোথাও খুঁজেও পাবে না, বুঝলে? প্রতিটা কথাই কেমন যেন হেয়ালি করে বলছিলেন, আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না আমি। তারপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মিমা, শুনেছি আপনার মতো সুন্দরী নাকি তখন চার চত্বরেও কেউ ছিল না? না, এখনো সুন্দরী আছেন, কিন্তু গায়ের রংটা এরকম তামাটে পোড়া পোড়া হয়ে গেল কেন? আপনার কষ্ট হয় না? খুব তো ফর্সা ছিলেন নাকি আপনি? উনি তখন বললেন, আগুনের কাছে থাকলে কোন জিনিস না ঝলসে যায় বলো তো? কথাটা আমার ঠিক মাথায় ঢুকলো না। উনি কি রান্না বান্নার কথা বলছেন? তারপর উনি আমাকে বললেন, এই যে তুমি যে হাতে ট্যাটু করেছো, তোমার ব্যথা লাগেনি? আমি তো পুরো অবাক, আমার হাতে যে একটা ট্যাটু আছে উনি সেটা জানলেন কিভাবে? এমনভাবে আমি সেটা কভার করে গিয়েছিলাম যে কারোর পক্ষে সেটা দেখা সম্ভব নয়। জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কি করে যে আমার হাতে ট্যাটু আছে? উনি বললেন, আমার থেকে কিছু লুকানো যায় না গো, আমি সব দেখতে পাই। এবার বলো, তোমার ব্যথা লাগেনি? আমি বললাম, হ্যাঁ তা লেগেছে, কিন্তু পছন্দের জিনিস তো, ভালোবেসে করেছি, তাই কষ্ট হয়নি। উনি তখন বললেন, আমার ক্ষেত্রেও তাই, আমিও তো ভালোবেসে থাকি, তাই কষ্ট হয় না। জানি সবটাই, তাও জিজ্ঞেস করলাম, কার কথা বলছেন মাইমা, কার সঙ্গে থাকেন? উনি এবার চেপে গেলেন, বললেন, না কিছু না, আমার অধিকার নেই বলার। আচ্ছা তুমি এবার যাও, আমি স্নান করে যাচ্ছি। গিয়েছিলাম সমাধান খুঁজতে, কিন্তু আরও যেন সব জট পাকিয়ে গেল। অনেকগুলো প্রশ্ন মাথায় নিয়ে এরপর ওই বাড়িতে ফিরলাম। বড় মামিকে বললাম সব। উনি বললেন, তাও তো তোমার কপাল ভালো গো ভাই, গিয়ে সব দেখে এসেছো। আমাদের তো ওই বাড়িতে যাওয়ারই পারমিশন নেই। আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোট মামি নাকি খুব সুন্দরী ছিলেন, টুকটুকে ফর্সা গায়ের রং ছিল ওনার,
তাহলে এখন এরকম পুড়ে পুড়ে গেছেন কেন? গায়ের রংটা কেমন যেন তামাটে তামাটে। জিজ্ঞেস করে তো উনি বললেন যে আগুনের কাছে থাকলে সবই ঝলসে যায়। মানে কেন বললেন উনি এরকম কথা? বড়মামি বললেন, বুঝলে না মানে? শোনো, আল্লাহ তো মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু জিনকে তৈরি করেছেন আগুন দিয়ে। আগুনের কাছে মাটি থাকলে মাটি তো পুড়বেই, বলো। কি আর বলবো আমি, আর কি কিছুর প্রমাণ লাগে? কাহিনীতে পড়েছি জিন আর মানুষের ভালোবাসা, বাস্তবে কখনো দেখিনি। সেদিন গিয়ে নিজের চোখে দেখে এলাম। কই, খারাপ তো নেই, ভালোই তো আছেন। মাস 2 পরে আবার একবার যেতে হবে। মামার এই পক্ষের মেয়ের বিয়ে, গিয়ে দেখি যদি আরো কিছু জানতে পারি জানাবো তোমায়। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা, অসাধারণ, দুর্দান্ত। আবার একবার অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদি, এমন ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ঘটনাটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো। আর এবারে গত এপিসোডে রূপসী গাঙ্গুলি লিখেছে, দেবী মাহাত্ম্যর ঘটনা এক কথায় অসাধারণ। অন্তর্শীল লিখেছে, ধন্যবাদ দাদা আমার ঘটনাটা শোনানোর জন্য। গোপাল লিখেছে, সত্যি অসাধারণ ঘটনাগুলো, চালিয়ে যাও, কি দারুণ তোমার গলা। দামিনী পাল লিখেছে, অপূর্ব এপিসোড দাদা, মনটা জুড়িয়ে গেল। সোহিনী বক্সি লিখেছে, ওয়াও দাদা, আজকের ঘটনা সবথেকে বেস্ট লেগেছে আমার। তুষার প্রামাণিক লিখেছে, খুব সুন্দর দাদা, খুব খুব ভালো লাগলো। জয়া বণিক লিখেছেন, কি সুন্দর দুটো উপস্থাপনা, সত্যি তোমার গলায় অলৌকিক আরও অলৌকিক হয়ে ওঠে। এছাড়াও আরও কমেন্ট করেছ অঙ্কুশ মালিক, মৌসুমী মুখার্জি, অমিতা জেঠিমা, সুদেশা সিংহারয়, স্বপ্না বাজাল, মায়াদি, কৃষ্ণা হালদার, অজন্তা হরে, রুদ্র ব্যানার্জি, বিনয় মাইতি, সরস্বতী হালদার, চন্দন, গীতাদি, মেঘা দাস, পূজা দাস সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।